তো ভিডিওটি শুরু করার জন্য তোমাদের সকলকে আমার তরফ থেকে আরো একবার অসংখ্য ধন্যবাদ জানাই। তোমরা সকলে দেখছো সংস্কৃত উইথ অনুজিৎ। তো আজ আমাদের আলোচনার বিষয় হচ্ছে তোমরা যারা একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী আছো ক্লাস 11-এর ওয়েস্ট বেঙ্গল বোর্ডের, তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো তোমরা এখন বুঝতে পেরেছো আজ আমাদের আলোচনার বিষয় হচ্ছে ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের যে প্রথমেই তোমাদের একটি গদ্য আছে যার নাম হচ্ছে প্রতিজ্ঞা সাধনম। সেই প্রতিজ্ঞা সাধনমের আজ আমরা বেঙ্গলি ট্রান্সলেশন অর্থাৎ বঙ্গানুবাদ সহ শ্লোক ধরে ধরে কিন্তু এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো এর আগের ভিডিওতে কিন্তু আমরা প্রতিজ্ঞা সাধনমের উৎস, কবি পরিচিতি, বিষয়বস্তু এবং নামকরণ নিয়ে আলোচনা করেছিলাম। যারা এখনো পর্যন্ত সেই ভিডিওটি দেখে উঠতে পারেনি তারা সরাসরি আমাদের চ্যানেলে গিয়ে সেই ভিডিওটি দেখে নিতে পারো। প্রত্যেকবারের মতো তোমাদের সকলের উদ্দেশ্যে আমার একটি রিকোয়েস্ট, ভিডিওগুলো দেখার পাশাপাশি তোমরা একটু শেয়ার করতে ভুলো না, এবং যারা অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনো পর্যন্ত আমাদের এই ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওঠার সুযোগ পাওনি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকতে ভুলো না। সাবস্ক্রাইব করলে কি হয়, সাবস্ক্রাইব করলে আমি একটু মোটিভেট হই এবং তোমরা এই চ্যানেলের মাধ্যমে কিন্তু তোমাদের গুরুত্বপূর্ণ এবং শিক্ষামূলক ভিডিও প্রতিনিয়ত পেয়ে থাকো। তাহলে চলো দেরি না করে আমরা সরাসরি মূল টপিকের দিকে এগিয়ে যাই। প্রথম অংশ আছে এরকম ভাবে শুরু হচ্ছে শিব বীরস্য প্রাবিনোত। ঠিক আছে, তাহলে এখান থেকে শুরু হচ্ছে মূল পাঠটা। শিবিরস্য কোপি সেবকঃ শ্রী রঘুবীর সিংহ তস্যাবশ্যকং পত্রং চাদায় মহতা ক্লেশেন সিংহ দুর্গা তরুণ দুর্গং প্রয়াতি। এটা একটু অন্যয় করে ভেঙে ভেঙে বললে তোমাদের বুঝতে সুবিধা হবে। শিবিরস্য ক অপি থেকে হয়েছে কোপি সেবকঃ শ্রী রঘুবীর সিংহ তস্য আবশ্যকং পত্রং চ আদায় মহতা ক্লেশেন সিংহ দুর্গা তরুণ দুর্গং প্রয়াতি। এর মানে কি, শিবিরস্য মানে শিবিরের ক অপি কোনো এক সেবকঃ সেবক শ্রী রঘুবীর সিংহ তস্য অর্থাৎ সেই শিবিরের আবশ্যকং জরুরি বা প্রয়োজনীয় পত্রং চ একটি চিঠি আদায় নিয়ে মহতা মানে খুব ক্লেশেন কষ্ট করে সিংহ দুর্গা সিংহ দুর্গ থেকে তরুণ দুর্গা তরুণ দুর্গে প্রয়াতি মানে যাচ্ছিলেন। ঠিক আছে, মানে শিবিরের কোনো এক সেবক শ্রী রঘুবীর সিংহ সেই শিবিরের প্রয়োজনীয় একটি চিঠি নিয়ে খুব কষ্ট করে কিন্তু সিংহদুর্গ থেকে তরুণ দুর্গে যাচ্ছিলেন। মাস অয়ম মাসাঢ্যস্তি সময়স্য সায়ম অস্তং জি গমিষ্যু ভগবান ভাস্করঃ সিন্দুর দ্রব স্নাতানামিব বরুণ দিগবলম্বী নাম মরুণ বাড়ি বাহানাম মভ্যন্তরং প্রবিষ্টঃ। তাহলে এটা একটু ভেঙে ভেঙে বললে কি রকম হবে। মাসহ অয়ম মানে এই মাস ছিল আষাঢ়, আষাঢ় মাস। অস্তি সময় চ আর সময় ছিল সায়ম সন্ধ্যা। অস্তম জি গমিষ্যতি অস্তম গমনেচ্ছু ভগবান ভাস্কর অর্থাৎ সূর্য সিন্দুর দ্রব স্নাতাম মিব মানে সিঁদুর জলে স্নাত অর্থাৎ ভিজে। ঠিক আছে, এই মাসটা ছিল আষাঢ় মাস। ঠিক আছে, মানে যে সময়ে ঘটনাটা ঘটেছে সেটা ছিল আষাঢ় মাস। সেই সময়ে কি সন্ধ্যার সময় কিন্তু সূর্য ভাস্কর অর্থাৎ সূর্য অস্ত যাচ্ছে, এমন সময় সিঁদুরের মতো জলে যেন সে চান করেছে সেরকম মনে হচ্ছে। স্নাতঃ মানে চান করা। বরুণ দিক বলম্বী নাম পশ্চিম দিকে জড়ো হওয়া। অরুণ বাড়ি বাহানাম মানে রক্তপূর্ণ মেঘাবলীর অভ্যন্তরম মানে মধ্যে প্রবিষ্ট প্রবেশ করলো, মানে পশ্চিম দিকে ঝোড়ো হাওয়া দিচ্ছে বরুণ দিক অবলম্বনম। আর অরুণ বাড়ি বাহানা মানে রক্তপূর্ণ মেঘাবলীর অভ্যন্তরং মানে মধ্যে প্রবেশ করলো, মানে সেই সময় সূর্য অস্ত যাচ্ছে এবং সেই সময় আকাশে কিন্তু মেঘেরও মানে একটা সৃষ্টি হয়েছে। তো সেই জন্য বলছে তার প্রভাবে কিন্তু ঝোড়ো হাওয়া বইছে এবং মেঘ একদম রক্ত আকারের এরকম মনে হচ্ছে। সেই রকম সময়ের মধ্যে কিন্তু সূর্য অস্ত চলে গেল। কলবিঙ্কা নিরেসু প্রতিনিবর্তন্তে। কলবিঙ্কা মানে চড়াই পাখিরা, স্প্যারো। নিরেসু মানে বাসায়
প্রতিনিবর্তন্তে মানে ফিরে আসছিল, চড়ুই পাখিরা সেই সময় বাসায় ফিরে আসছিল। ঠিক আছে, বনানী প্রতিস্থানাম মধিকাধিকাং শ্যামতাং কলয়ন্তি। বনানী প্রতিস্থানাম অধিকাং শ্যামতাং কলয়ন্তি। এর মানে কি, বনানী অর্থাৎ বনরাজি প্রতিক্ষণম মানে ক্ষণে ক্ষণে বা প্রত্যেক মুহূর্তে মুহূর্তে, অধিকাধিকাং আরো আরো, ঠিক আছে, অধিকাধিকাং মানে অধিকাং, ওই জন্য আরো আরো দুবার হয়েছে, শ্যামতাং কালিমা কলয়ন্তী ধারণ করছিল। বলছে বনরাজিরাও কিন্তু বা যে সমস্ত বন ছিল সেখানকার সেই বনরাজিরাও কিন্তু প্রত্যেক মুহূর্তে আরো যেন কালো কালো লাগছে বনরাজিকে, কারণ বনরাজির রং কি সবুজ, কিন্তু সূর্য অস্ত চলে গেছে এবং মেঘ করেছে, তার জন্য মেঘের কারণে কিন্তু ওই বনরাজিকেও কিন্তু অন্ধকার দেখাচ্ছিল। অথাকস্মাৎ, অকস্মাৎ দেখা হচ্ছে অথাকস্মাৎ পরিতঃ মেঘমালা পর্বত শ্রেণী রিব, এটা বাংলা হবে পর্বত শ্রেণী ইব প্রাদুর্ভূয় সমস্তং গগনতলং প্রাবিনত। ঠিক আছে, এর মানেটা কি বলছে, অথ মানে এমন সময়, অকস্মাৎ মানে হঠাৎ, পরিতঃ মানে চারিদিকে মেঘমালা মেঘের মালা, পর্বত শ্রেণী পাহাড়ের সারির, ইব মানে মতো, প্রাদুর্ভূয় আবির্ভূত হয়ে সমস্ত গগনতলং সমস্ত আকাশ প্রাবিনত ঢেকে ফেললো। প্রাবিনত মানে ঢেকে, মানে ঠিক এমন সময়ে হঠাৎ চারিদিকে মেঘরাশি বা মেঘশ্রেণী পাহাড়ের সারির মতো আবির্ভূত হয়ে হঠাৎ করে মানে চারিদিকে মেঘ করে সমস্ত আকাশকে যেন ঢেকে ফেললো, এরকম একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। যখন ওই 16 বছরের যুবকটা শিবাজি মানে সেই চিঠিটা নিয়ে সিংহদুর্গ থেকে তরুণ দুর্গে যাচ্ছিল, তখন কিন্তু এইরকম পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। তারপর দেখো দ্বিতীয় অংশটা এইভাবে শুরু হচ্ছে, অস্মিন সময়ে প্রাতিস্ম। তাহলে কিরকম আছে, অস্মিন সময়ে একহ ষোড়শ দেশীয় গৌর ইউয়া হয়েন পর্বত শ্রেণী রূপর্যুপরি গচ্ছতি স্ম। এটা বাংলা হবে পর্বত শ্রেণী উপর্যুপরি গচ্ছতি স্ম। তাহলে এর মানেটা কি হচ্ছে, অস্মিন সময় মানে এমন সময়ে একহ ষোড়শ দেশীয় গৌরহ ইউবা মানে বছর 16, ষোড়শ বর্ষ মানে 16 বছর, 16 ইয়ার্স। ঠিক আছে, 16 বছরে এক ফর্সা ছেলে, গৌরীয় যুবা মানে হচ্ছে ফর্সা ছেলে, হয়েন মানে ঘোড়ায় চড়ে পর্বত শ্রেণী পর্বতমালার উপর্যুপরি মানে উপর দিয়ে গচ্ছতি স্ম যাচ্ছিল। মানে এমন সময় একটি 16 বছরের ফর্সা যুবক পর্বত শ্রেণীর উপর দিয়ে ঘোড়ায় চড়ে যাচ্ছিল। এসহ সুগঠিত দৃঢ় শরীর শ্যাম শ্যাময় গুচ্ছে কুঞ্চিত কচ কলাপৈ কমনীয় কপল ও পালিহা দুরাগমনায়াস বসেন শ্বেত বিন্দু ব্রজেন সমাচ্ছাদিত ললাট কপল নাসাগ্রত্তরষ্ট প্রসন্ন বদনাম্ভুজ হরিতস্ন শিব শোভিত হরিতে নৈব চ কুঞ্চুকেন প্রকৃতিকীত গূঢ়চরতা কার্যঃ কোপি শিবিরস্য বিশ্বাসপাত্রং সিংহ দুর্গাত্মস্যৈব পত্রমাদায় তরুণ দুর্গং প্রাতি স্ম। তাহলে এর মিনিংটা কি হচ্ছে, এসহ মানে এই ছেলেটি সুগঠিত দৃঢ় শরীর, সুন্দর অঙ্গের গঠন, সুঠাম শরীর মানে দেখতে খুব সুন্দর, শ্যামহ শ্যাময়হ কালো কালো, গুচ্ছ গুচ্ছই মানে গুচ্ছ গুচ্ছে, কুঞ্চিতই মানে কোঁকড়ানো, কচকলাপই মানে চুল, কমনীয় কপল, পালি মানে সুশোভিত, গাল, কপল মানে হচ্ছে গাল। ঠিক আছে, মানে সেই ছেলেটির কিন্তু মানে সৌন্দর্যের বর্ণনা দেওয়া হচ্ছে। দূরাগমনায়াস বসেন মানে দূর থেকে আসা পরিশ্রমের ফলে, শ্বেত বিন্দু ব্রজেন ঘামের বিন্দুগুলি দিয়ে, সমাচ্ছাদিত ললাট কপল নাসাগ্র। ঠিক আছে, এটা বাংলা হবে নাসাগ্র উত্তরষ্ঠ কপাল গাল নাকের অগ্রভাগ। ঠিক আছে, ললাট মানে হচ্ছে কপাল, কপল মানে হচ্ছে গাল, আর নাসা মানে হচ্ছে নাক, নাকের অগ্রভাগ, নাসাগ্র রোষ্ঠ, আর ওষ্ঠ মানে হচ্ছে ঠোঁট, উপরে ঠোঁট আচ্ছাদিত হয়েছে। প্রসন্ন বদনাম্ভুজ মানে প্রসন্ন মুখপদ্ম, প্রসন্ন মুখপদ্ম
হরিতুষ্ণশীষ শোভিত, সবুজ উষ্ণিসে শোভিত, হরিতেন এবচ কুঞ্চুকেন, মানে হচ্ছে সবুজ বর্মের দ্বারা প্রকটিকৃত বুড়ো গূঢ়চরতা কারিয়, জানা যাচ্ছে যে সে গুপ্তচর বৃত্তিতে রত। কো অপি কোনো এক, শিবিরেশ্ব মানে শিবিরের, বিশ্বাস পাত্রং, বিশ্বাস পাত্রং মানে হচ্ছে বিশ্বস্ত যুবক, সিংহ দুর্গা, সিংহ দুর্গ থেকে, তস্যেব তারি, পত্রম মানে একটি চিঠি, পত্রম মানে হচ্ছে একটি চিঠি, আদায় মানে নিয়ে, তরুণ দুর্গা, তরুণ দুর্গ প্রয়াতিস্ম যাচ্ছিল, তরুণ দুর্গে যাচ্ছিল। তো আমি এই জিনিসটাকে বুঝিয়ে দিচ্ছি, দেখো। তো ছেলেটি দেখো ছিল সুন্দর গঠন দেহধারী, দেখতে সুন্দর, তার কালো কালো অনেক চুল ছিল, তার কালো কালো অনেকগুলো চুল ছিল, এবং সেই চুলগুলো হচ্ছে কোঁকড়ানো, এবং তার দূর থেকে আসার পরিশ্রমের ফলে তার কিন্তু কপাল, গাল এবং নাকের অগ্রভাগ এবং ঠোঁট দিয়ে কিন্তু ঘাম ঝরে পড়ছে, ঠিক আছে, এবং সে তার মুখ কিন্তু প্রসন্ন খুশি রয়েছে, এবং সে সবুজ বর্মের দ্বারা সবুজ উষ্ণিসে শোভিত, মানে সে যেহেতু পর্বতরাজির উপর দিয়ে যাচ্ছে তার জন্য তার কিন্তু সবুজ রঙের যে পোশাকটা, সেটা বোঝা যাচ্ছে যে তার পোশাকটা কিন্তু সবুজ মনে হচ্ছে, এবং সে গুপ্তচর প্রবৃত্তিতে কিন্তু খুব পটু, এটাও জানা যাচ্ছে, এবং সে শিবিরের কিন্তু বিশ্বস্ত যুবক, সিংহ দুর্গ থেকে কিন্তু তরুণ দুর্গে শিবাজির সেই পত্র নিয়ে যাচ্ছে। তারপর দেখো তৃতীয় অংশটা এরকম ভাবে শুরু হচ্ছে, তাবৎ প্রস্খালন্তি। তাহলে এটা বাংলা লিপিতে যে পাঠটা রয়েছে বলছি, তাবৎ মস্মা, তাবৎ কস্মা দুঃস্থিত মহান ঝঞ্ঝাবাতঃ একঃ সায়ং সময় প্রযুক্তঃ স্বভাব বৃত্তান্ধকারঃ সচ দ্বিগুণিত মেঘমালাভি। তাহলে এটা একটু অন্যই করে বলছি, তোমাদের বুঝতে সুবিধা হবে। তাবৎ মানে তক্ষণে, অকস্মাৎ হঠাৎ, উত্থিত মানে উঠলো, মহান মানে ভীষণ, ঝঞ্ঝাবাত ঝড়, একহ একটা, সায়ং সময় প্রযুক্ত সন্ধ্যাকালের, স্বভাববৃত্ত স্বাভাবিক, অন্ধকার অন্ধকার, সচ আর সেটা দ্বিগুণিত দ্বিগুণ হয়ে গেল, মেঘমালাভি মেঘমালার দ্বারা, ঠিক আছে। তাহলে কি বলছে, ঠিক তক্ষণে হঠাৎ করে একটা ভীষণ ঝড় উঠলো, এবং সন্ধ্যাকালের স্বাভাবিক অন্ধকার, সন্ধ্যাকালে কি অতটা তো গভীর অন্ধকার থাকে না, হালকা হালকা অন্ধকার নেমে আসে, তো সেই অন্ধকার কেন, মেঘের দ্বারা, মেঘমালির দ্বারা ঢাকা পড়ে, সেই কিন্তু অন্ধকার কিন্তু আরো কিন্তু দ্বিগুণ হয়ে গেল, মানে অন্ধকার আরো বেড়ে গেল। তারপর দেখো, ঝঞ্ঝা বাতধৃতৈ রেণুভি শীর্ণ পত্রৈ কুসুম পরাগৈ শুষ্ক পুষ্পৈশ্চ পুনরেশ দৈগুণং প্রাপ্তঃ। তাহলে এটা একটু মিনিংটা জেনে নিই আমরা ভেঙে ভেঙে। তাহলে কি বলছে, মেঘমালাভি, এটা হয়ে গেল, ঝঞ্ঝা বাতধৈত মানে ঝড়ে ওঠা, রেণুভি ধুলোয়, শীর্ণ পত্রই ঝরে পড়া পাতায়, ঠিক আছে, শীর্ণ পত্রই মানে হচ্ছে, পত্রই মানে পাতা, শীর্ণ মানে ঝরে পড়া, ঝরে পড়া, কুসুম পরাগয় ফুলের পরাগে, শুষ্ক পুষ্পৈচ্ছ আর শুকনো ফুলে, শুকনো ফুলে, এসহ এই অন্ধকার, দৈগুণ্যং দ্বিগুণ প্রাপ্ত হয়ে উঠলো, ইহ মানে এখানে পর্বত শ্রেণী, তো মানে পর্বত শ্রেণী থেকে পর্বত শ্রেণী, বনাত বন থেকে বনানী বন, শিখরাত সিংহ থেকে শিখরানী সিংহ, প্রপাত ঝর্ণা থেকে প্রপাতা ঝর্ণা, অধিত্যকাতঃ মানে অধিত্যকা থেকে অধিত্যকা, অধিত্যকা, উপত্যকাতা মানে উপত্যকা থেকে উপত্যকা, উপত্যকা চলছে, ন কো অপি কেউ কোনো, সরল সরল, পন্থা অপি পথ ন অবলক্ষতে দেখা যাচ্ছে না, ইহ পর্বত শ্রেণী, তো পর্বত শ্রেণী, বনাদ বনানী, শিখরাচ্ছি খরানি, প্রপাতাত প্রপাতা, অধিকাত্ত অধিত্যকা, উপত্যকাত উপত্যকা, ন কোপি সরল মার্গ পন্থা অপি ন অবলক্ষতে। মানে কি বলছে আমি তোমাদের আরো একটু ভালোভাবে বুঝিয়ে দিই। বলছে
যে এই অন্ধকার যখন দ্বিগুণ হয়ে গেল তখন কি করছে, সে যে পর্বত শ্রেণীর উপর দিয়ে যাচ্ছে, সেই সময় পর্বত শ্রেণী, বন থেকে বন, সিংহ থেকে সিংহ, ঝর্ণা থেকে ঝর্ণা, উপত্যকা থেকে উপত্যকা, চলছে তো চলছে, শিবাজির কাছে যে পৌঁছাবে তার কোনো সরল পথ কিন্তু দেখা যাচ্ছে না, চারিদিকে কিন্তু দুর্গম পথ। সেই পথেই কিন্তু সেই 16 বছরের যুবকটি ছুটে চলেছে ঘোড়ায় চড়ে। তারপরে দেখো কি আছে, সনে সনে হয়শ্চ ক্ষুরাশ্চিক্কণঃ পাষাণ খণ্ডেষু প্রস্খলন্তি। তারপরে কি বলছে দেখো এর মানেটা, ক্ষণে ক্ষণে মানে একটু বাদে বাদে, হয়স্য মানে ঘোড়ার, খুরাহ মানে খুর, ঘোড়ার খুর তো দেখেছো তোমরা, চিক্কন পাষাণ খণ্ডেষু, এটা ছিল কি, এটা তোমাদের ভাঙা ছিল না, এটা ভাঙলে হবে চিক্কন পাষাণ খণ্ডেষু, মানে মসৃণ পাথরের টুকরোতে প্রস্খলন্তি, স্খলিত হচ্ছে বা পিছলে যাচ্ছে, ঠিক আছে, মানে মুহূর্তে মুহূর্তে একটু বাদে বাদে, ঘোড়াগুলো তো সবসময়, ঘোড়াটা তো সবসময় ছুটছে, সেই ঘোড়ার মানে খুঁড়ে, ঠিক আছে, মসৃণ পাথরের টুকরো, মানে অনেক টুকরো কিন্তু রাস্তার মধ্যে পড়ে রয়েছে, কোথাও মসৃণ পাথরও রয়েছে, কোথাও কিন্তু মানে মসৃণ পাথর নেই। তো মসৃণ পাথরে যখন ঘোড়ার পাটা পড়ছে বা খুঁটটা যখন পড়ছে তখন কিন্তু সেই ঘোড়ার পা কিন্তু পিছলে যাচ্ছে। তো নেক্সট চতুর্থ অংশে যাওয়ার আগে তোমাদের বলে দিই, এই বঙ্গানুবাদটি বুঝতে গিয়ে কারো কোনো জায়গায় যদি অসুবিধা হয় তাহলে তোমাদের জন্য ভিডিওর কমেন্ট বক্স ওপেন রইল, তোমরা একটু কমেন্ট করে জানিও, তাহলে আমি তোমাদের আরো ভালোভাবে হেল্প করতে পারবো। তাহলে চলো আমরা চতুর্থ অংশের দিকে এগিয়ে যাই। তাহলে চতুর্থ অংশ কি আছে, কদাচিৎ চলন চলতি। তাহলে কি আছে, কদাচিৎ কিঞ্চিৎ ভীত ইব ঘটকঃ পাদাভ্যমুষ্ঠিষ্ঠতি কদাচিৎ চালনাস্মাকাৎ পরিবর্ততে কদাচিৎ দ্রুত পলত্ত চ গচ্ছতি। তাহলে এর মানেটা কি হচ্ছে, তো মানেটা হচ্ছে কদাচিৎ অর্থাৎ কখনো, কিঞ্চিৎ ভীত ইব যেন কিছুটা ভয় পেয়েছে এমন ভাবে, মানে কিছুটা ভয় পেয়েছে এমন ভাবে, ঘটকং ঘটকঃ ঘোড়াটি, পাদাভ্যাম মানে দুপা, উত্তিষ্ঠতি উপরে উঠিয়ে নিচ্ছে, মানে ঘোড়াটায় যখন ওই মসৃণ পাথরের টুকরোতে আঘাত খাচ্ছে ঘোড়ার পাটা, তখন ঘোড়াটা কিন্তু মনে হচ্ছে যে ভয় পেয়েছে। এবং কি করে বুঝতে পারা যাচ্ছে, ঘোড়াটা মাঝে মাঝে দুটো পা কিন্তু উপরে উঠিয়ে নিচ্ছে। কদাচিৎ কখনো বা চলন চলতে চলতে অকস্মাৎ হঠাৎ পরিবর্ততে রাস্তা পাল্টে নিচ্ছে, কখনো বা চলতে চলতে এক পথে চলতে চলতে অন্য রাস্তায় কিন্তু ঘোড়া ছুটতে যাচ্ছে। কদাচিৎ কখনো বা উৎপলুত্তু চ লাফিয়ে লাফিয়ে, উৎপলুত্তু মানে হচ্ছে কি লাফানো, লাফিয়ে লাফিয়ে গচ্ছতি যাচ্ছে। পরম এস বীর বলগান সম্ভলায়ন মধ্যে মধ্যে সন্ধ বস্য স্কন্ধই কন্ধরাং চ করতলনত্ব স্ফোটয়ন চচুত কারেণ শান্তয়শ্চ ন সকারিয়াত বিরমতি। তো এর মিনিংটা কি হচ্ছে, পরম মানে হচ্ছে কিন্তু, এসহ মানে এই, বিরহ মানে বীর ছেলেটি, বলগাম বলগা, সম্ভলায়ন সামলে, মধ্যে মধ্যে মানে মাঝে মাঝে, সন্ধ বস্ত্র সিন্ধু দেশের ঘোড়াটির, স্কন্ধ কাঁধে, কন্ধরাং চ ঘাড়ে, করতলনে করতল দিয়ে, আস্ফোটয়ন মৃদু আঘাত করে, চুচুট কারেন চুচু শব্দ করে, শান্তয়ন চ সান্ত্বনা দিতে দিতে চলেছে, কিন্তু ন সকারিয়াত বিরমতি কিন্তু সে নিজের কাজ ছাড়েনি। তাহলে এটা একটু ভালো করে বুঝিয়ে দিই, এইরকমই যখন ঘোড়াটাই লাফিয়ে লাফিয়ে উঠছে, এই সময়ের মধ্যে সেই বীর ছেলেটি কিন্তু বলগাটা সামলেনি, ঘোড়ার মুখে দেখবে একটা মানে কি বলবো চামড়া কাটার মতো লাগানো থাকে, সেটাকে বলা হয় বলগা। সে বলগাটা সামলে নিয়ে মাঝে মাঝে সিন্ধু দেশের ঘোড়াটির কাঁধে এবং ঘাড়ে, কন্ধরাং মানে ঘাড় আর স্কন্ধ মানে কাঁধ, এবং করতল অর্থাৎ হাতের তলা দিয়ে মৃদু আঘাত করে, চুঁচু শব্দ করে সান্ত্বনা দিতে চলেছে, মানে ঘোড়াগুলোকে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু নিজের যে কাজ অর্থাৎ তার নিজের কাজ কিন্তু সে ছাড়েনি, অর্থাৎ তার একটি লক্ষ্য, সে শিবাজির চিঠিটা নিয়ে সিংহদুর্গ থেকে তরুণ দুর্গে তাকে যেতে হবে।
তারপরে দেখো यावदे कोश्चां दिशि नयने विक्षिपन्ति कर्ण स्फोटयन्ति अवलोचकान् कम्पयन्ति बन्नां स्थायस्तुनि गगनं कर्तयनि मेघान् सौवर्ण कर्षे ओ वर्धन्ति अन्धकारामग्निना दहन्ति इव चपला चमत्करोति तावदन्ना श्यामपि दिशि याला यालेन बलाह कानो विनोति स्फुरणं गर्जनोत्तरं गर्जनं मिति परः सतः सचोग्नि प्रचार जन्येनेव महाशब्देन पुर्यता सारण्যানি। এর মিনিংটা একটু জেনে নেব আমরা। একস্যাম দিশি একদিকে নয়নে মানে চোখ, বিক্ষিপন্তি ধাঁধিয়ে, কর্ণ মানে কান, স্ফোটয়ন্তি ফাটিয়ে, অবলোচকান দর্শকদের, কম্পয়ন্তি কাঁপিয়ে, বন্যান অর্থাৎ বন্য প্রাণীদের, ত্রাসয়ন্তি ভয় পাইয়ে, গগনং আকাশ, ত্রাসয়ন্তি মানে ভয় পাইয়ে, গগনং মানে আকাশ, কর্তয়ন্তি চিরে, গগনং মানে আকাশ, কর্তয়ন্তি চিরে, মেঘান মেঘগুলিকে, সৌবর্ণ কর্ষই সোনার দড়ি দিয়ে, বধ্নতি মানে বেঁধে, অন্ধকারকে, অগ্নিনা আগুন দিয়ে, দহন্তি ইব যেন জ্বালিয়ে, চপলা বিদ্যুৎ চমৎকরতি মানে চমকাচ্ছিল। একদিকে চোখ ধাঁধিয়ে, কান ফাটিয়ে, দর্শকদের কাঁপিয়ে এবং বন্য প্রাণীদের ভয় পাইয়ে, আকাশ চিরে মেঘগুলিকে সোনার দড়ি দিয়ে বেঁধে, অন্ধকারকে আগুন দিয়ে যেন জ্বালিয়ে, বিদ্যুৎ কিন্তু চমকাচ্ছিল। মানে এমন অবস্থা করে মানে বিদ্যুৎটা চমকাচ্ছিল। দেখো খুব সুন্দর বর্ণনা করেছেন এখানে লেখক। তাবৎ অর্থাৎ তখন, অন্যের স্থান অপদিশি মানে অন্যদিকে, জ্বালা ইয়ালে না আগুনের ঝলক দিয়ে, বলাহ কান মানে মেঘগুলিকে, বলাহ মানে মেঘ, আবৃণতি আবৃত করছিল। তখন বলছে অন্য দিক দিয়ে আগুনের ঝলক দিয়ে মানে মেঘগুলো যেন ঢাকা পড়ছিল। স্ফুরণোত্তরম চমকের পর, স্ফুরণম চমক, চমকের পর চমক, গর্জনোত্তরম গর্জনের পর গর্জন, মানে এখানে মেঘের বর্ণনা দিয়েছেন লেখক। মেঘের বিদ্যুতের চমকানির পর চমকানি, গর্জনের পর গর্জন, ইতি মানে এইভাবে, পরশতি শতগ্নি প্রচার ইয়েন্নেন ইব যেন শতাধিক কামানের থেকে উৎপন্ন। কামান দেখেছো তো বড় বড়, যে মুর্শিদাবাদে গেলে তোমরা কামান দেখতে পাবে, একটা কামানের নাম আছে দলমাদল কামান, ঠিক আছে। মহা শব্দে না ভীষণ শব্দের দ্বারা, পুরিয়ত মানে পূর্ণ হয়ে গেল, সা মানে সেই, অরণ্যানি বিরাট বন মানে বিরাট বনের মধ্যে যেন এরকম একটি মানে চরম দুর্যোগ সৃষ্টি হয়েছে। পরম মধুনাপি কার্যং বা সাধরেয়ম দেহং বা পাতে এয়ম ইতি কৃত প্রতিজ্ঞে ওসৌ শিববীর চর ন নিজ কার্যানি বর্ততে। মানে হচ্ছে কিন্তু, অধুনা অপি তখনও, কার্যম মানে কাজ, সাধরেয়ম সিদ্ধ করব, দেহম বা অথবা শরীর, পাতয়ম ত্যাগ করব, ইতি মানে এইভাবে, কৃত প্রতিজ্ঞাবান, অসৌ শিববীর চরহ শিবাজির চর, সেই যুবকটি ন নিজ কার্যাত নিবর্ততে নিজের কাজ থেকে নিবৃত্ত হলো না। যে সেই রকম সময়েও কিন্তু সে বলছে আমি নিজের কাজ যেমন করেই হোক মানে সফল করব বা সিদ্ধ করব, শরীর পাতয়ম ত্যাগ করব, এইভাবে কিন্তু সে প্রতিজ্ঞাবান ছিল। নিজের শরীরও যদি আমার না চলে তাও আমি কিন্তু নিজের কাজ যেটা সেটা পূরণ করবই। শিবাজির সেই চরটা কিন্তু নিজের কাজ থেকে নিবৃত্ত হলো না বা নিজের কাজ থেকে কিন্তু সরে এলো না। यस्याधक्क स्वयं परिश्रमी कथं स न स्यात् स्वयं परिश्रमी, यस्य प्रभु स्वयं अद्भुत साहसः कथं स न भवेत् स्वयं तथा, यस्य स्वामी स्वयं आपदः न गणयति कथं स गणय च पादः, कथं स गणयेत् आपदः, এটা আছে গণয়েত দাপদহ, বাংলা হবে গণয়েত আপদহ। यस्य च महाराजः स्वयं संकल्पितं निश्चयेन साधयाति कथं स न साधयेत्, कथं स न साधयेत्।
সংকলিতম অস্তেশ্য মহারাজ শিব বীরস্য দয়াপাত্রং চরহ তৎকথয়ম মেষ ঝঞ্ঝা বিভীষিকা বিভরিত ভসিতঃ প্রভু কার্যং বিগণয়েৎ তদিত অপ্যেষ তথৈব তরিত মশ্চরং চালয়ং চলতি। তাহলে এর মিনিংটা কি হচ্ছে, যস্য মানে যার অধ্যক্ষ, অধ্যক্ষ তার টিচার, স্বয়ং স্বয়ং পরিশ্রমী, যার টিচার স্বয়ং পরিশ্রমী, কথম সে কি ন স্যাৎ স্বয়ং পরিশ্রমী, সে কি স্বয়ং বা নিজে থেকে পরিশ্রমী না হয়ে থাকতে পারে। বলছে যার গুরু অত্যন্ত পরিশ্রমী, তার শিষ্য কি সেরকম পরিশ্রমী না হয়ে থাকতে পারে। যস্য প্রভু, যার প্রভু স্বয়ং অদ্ভুত সাহস মানে নিজে থেকে অসীম সাহসী, কথম সে কি করে ন ভবেৎ স্বয়ং তথা, সে কি করে না সেরকম না হয়ে থাকতে পারে। মানে যার প্রভু হচ্ছে সাহসী, সে কি করে না সাহসী হয়ে থাকতে পারে। যস্য অর্থাৎ যার স্বামী স্বামী স্বয়ং আপদ বিপদকে ন গণয়তি গণ্য করে না, কথম সে কি গণয়ত আপদ বিপদকে গণ্য করতে পারে। যস্য চ যার মহারাজ মহারাজ স্বয়ং সংকল্পিতম নিজের প্রতিজ্ঞাত কাজ নিশ্চয়ন নিশ্চিতভাবে সাধয়তি সাধন করেন, কথম সে কি ন সাধয়ত সিদ্ধ করবে না। স্বসংকল্পিতম নিজের প্রতিজ্ঞাত কাজকে অস্তি এসো এই তো সেই মহারাজ শিব বীরস্য মহারাজ শিবাজি দয়াপাত্রং বিশ্বস্ত চরহ চর তৎ তাহলে কথম কি করে এসহ এই যুবক ঝঞ্ঝা বিভীষিকা ঝঞ্ঝার ভয়ে বিভীষিত ভীত হয়ে প্রভু কার্যম প্রভুর কাজকে বিগণয়েত লঙ্ঘন করবে, তৎ তাই ইতঃ অপি এসবের মধ্যেও এসহ এই যুবক তথা এব সেইভাবেই তরিতম দ্রুত গতিতে অশ্রম ঘোড়া চালয়ন চালিয়ে চলতি এগিয়ে যেতে লাগলো। আমি একটু মিনিংটা ভালোভাবে বুঝিয়ে দিই। দেখো বলছে যার গুরু হচ্ছে অত্যন্ত পরিশ্রমী, সে কি করে না পরিশ্রমী হয়ে থাকতে পারে। যার প্রভু অত্যন্ত সাহসী, সে কি করে না সাহসী হয়ে থাকতে পারে। যার স্বামী বিপদকে কোনোদিন মানে পরোয়া করে না, সে কি করে বিপদকে পরোয়া করবে। মহারাজ কিন্তু নিজের প্রতিজ্ঞাত কাজ অর্থাৎ মহারাজ শিবাজি নিজের যে কাজ করবে বলে মনস্থির করে সেই কাজ সে যেমন সাধন না করে বা সেই কাজ যেমন কমপ্লিট না করে থাকতে পারে না, তো সে কি করে থাকতে পারবে। ঠিক আছে, কারণ সে হচ্ছে মহারাজ শিবাজির বিশ্বস্ত চর। কি করে বলছে এই যুবক সেইভাবে তার প্রভুর মতো না হয়ে থাকতে পারে। তো ঝঞ্ঝার ভয়ে ভীত হয়ে অর্থাৎ ঝড়ের ভয়ে ভীত হয়ে প্রভুর কাজকে লঙ্ঘন করবে। সে ঝড় উঠেছে তাই সে প্রভুর কাজ করবে না। এসবের মধ্যেও সেই যুবক কিন্তু এ সমস্ত চিন্তা করে দ্রুত গতিতে কিন্তু ঘোড়া চালিয়ে কিন্তু এগিয়ে যেতে লাগলো। তো সেই ভয়কে উপেক্ষা করে কিন্তু শিবাজির সেই চর বা দূত কিন্তু অর্থাৎ তার শিষ্য কিন্তু সেরকম পরিস্থিতির মধ্যেও ঘোড়া চালিয়ে কিন্তু সে তরুণ দুর্গের দিকে অগ্রসর হতে থাকলো। তো এখানে তোমাদের একাদশ শ্রেণীর প্রতিজ্ঞা সাধনমের বঙ্গানুবাদটি সমাপ্ত হলো। ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য তোমাদের সকলকে আমার তরফ থেকে আরো একবার অসংখ্য ধন্যবাদ জানাই।